সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লরেন ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়। আজকে আছে দ্বিতীয় পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প ফার্মার বয়। কাঁপতে কাঁপতে জামা পরে নিল আলমানজো। দৌড়ে নেমে গিয়ে দাঁড়ালো রান্নাঘরের স্টোভের পাশে। ব্যস্ত হাতে বোতাম লাগাচ্ছে এখনও। বাবা আর রয়্যাল গোলাবাড়িতে চলে গিয়েছে। দুধের বালতিগুলো নিয়ে ছুটল সেও। এখনও গাঢ় অন্ধকার, উজ্জ্বল তারাগুলো তেমনই জ্বলছে আকাশে। প্রাত্যহিক কাজগুলো সেরে বাবা আর রয়্যালের সঙ্গেও যখন রান্নাঘরে ফিরে এলো, নাস্তা তখন প্রায় তৈরি। আহ, কি অপূর্ব সুগন্ধ! প্যানকেক ভাজছে মা। চুলোর পাশে রাখা বড় একটা প্লেটে উঁচু করে থাকা বাদামের সসেস থেকে রস গড়াচ্ছে। হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে নিল আলমানজো। দুধ জাল দেওয়া সেরে মা আসতেই ওরা বসে পড়ল নাস্তার জন্য। ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করে খাওয়া শুরু করলো সবাই। জয়ী রান্না করা হয়েছে। প্রচুর দুধের স্বর আর চিনি মিশিয়ে খাও যার যত খুশি। এরপর রয়েছে ভাজা আলু, সোনালি ব্রাকহুইটের পিঠে, মাখন, ম্যাপল সিরাপ, জ্যাম, জেলি, ডোনাট। আলমানজোর সবচেয়ে বেশি পছন্দ পুরো রসালো মুড়মুড়ে মশলাদার আপেল পাই, তাই দুইবারে অনেকটা করে নিয়ে খেলো। তারপর কানের উপর এয়ার মাফ এঁটে মাফলার দিয়ে নাক ঢেকে দস্তানা পরে হাতে টিফিন বাটি নিয়ে রওনা হলো লম্বা রাস্তা ধরে স্কুলের পথে। আজ স্কুলে যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ বোধ করছে না আলমানজো, কারণ বড় ছেলেরা যখন মিস্টার কর্টসকে ধরে মারবে সে দৃশ্যও দেখতে চায় না। কিন্তু স্কুলে না গিয়েও যে উপায় নেই, বয়স হয়ে গিয়েছে অনেক, 9 বছর বলে কথা। প্রত্যেক দিন ঠিক দুপুরবেলা হ্যান্ডস্ক্রাভেল হিল থেকে নেমে আসে কাঠ বোঝাই বব স্লেড। ছেলেরা ছুটে গিয়ে নিজেদের স্লেড বাঁধে ওগুলোর রানারের সঙ্গে। তারপর ঘোড়ার টানে হরহর করে চলে যায় স্কুলের পাশ দিয়ে। বেশিরভাগ ছেলেই কিছু দূর গিয়েই ফিরে এলো আর জানলার টোকা পড়বার আগেই। শুধু বিগ বিল রিচি আর তার দোস্তরা মিস্টার কর্সের সতর্কবাণীর পরোয়াই করল না। আজও ফিরল দেরি করে। শুধু তাই নয়, ঠোঁটে চিৎকারির হাসি নিয়ে আর চোখে তাকালো তার দিকে। তারপর 2 সারির ডেস্কগুলোর গায়ে কোমরের ধাক্কা দিয়ে সবার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে নিজেদের সিটে গিয়ে বসলো। নিজেদের মধ্যে প্রবল হাসাহাসি করছে, কথা বলছে উঁচু গলায়। ওরা সিটে গিয়ে না বসা পর্যন্ত চুপ করে তাকিয়ে থাকলেন মিস্টার কর্স। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আর একবার এরকম হলে শাস্তি দেব। আগামীকাল কি হবে বুঝতে বাকি থাকলো না কারোর আর। সেই দিন বাড়ি ফিরে রয়্যাল আর আলমানজো সব বলল বাবাকে। আলমানজো বলল, এটা একেবারেই অসম লড়াই বাবা, ওদের একজনের সঙ্গেও তো পারবেন না উনি। প্রত্যেকেই ওরা লম্বা চওড়া, ওদের গায়ে জোরও বেশি। সবাই মিলে ঝাঁপিয়ে পড়লে বেচারা মিস্টার কর্সের কি অবস্থা হবে। ইস, আমি যদি বড় হতাম, অন্তত যদি ওদের সমান হতাম, তাহলে ওদের বিরুদ্ধে দাঁড়াতাম মিস্টার কর্সের পাশে। আলমানজোর আক্ষেপ শুনে সস্নেহ দৃষ্টিতে তাকালেন বাবা ওর দিকে। তারপর বলল, শোনো বাবা, স্কুলে পড়ানোর জন্য ভাড়া করা হয়েছে মিস্টার কর্সকে। স্কুলের ট্রাস্টিরা সব কথা খুলে বলেছেন ওকে। জেনে বুঝেই কাজটা নিয়েছেন উনি। পরিস্থিতি কিভাবে সামাল দেবেন সেটা সম্পূর্ণই তার নিজস্ব ব্যাপার, তোমার নয়। কিন্তু হয়তো মেরেই ফেলবে ওরা ওকে। প্রায় ফুপিয়ে উঠল আলমানজো। সেটা তারই ব্যাপার, বলল বাবা। যখন কোনো মানুষ কোনো কাজ হাতে নেয় তখন সেটা ঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব তার নিজের। কর্সকে যতটুকু চিনেছি, তার কাজে আর কেউ বাগড়া দিলে খুশি হবেন না বলেই মনে হয়। তার কাজ তাকেই করতে দাও। বাবার কথায় অসন্তুষ্ট হলো আলমানজো। বলল, মারা যাবেন বেচারা, এটা বড় অন্যায় হচ্ছে। 5 জনের সঙ্গে একা উনি লড়বেন কি করে? অত ঘাবড়িও না, কি হবে তা কি জানে, হয়তো আশ্চর্য কিছুও ঘটতে পারে। বলেই তাড়া লাগালো, এবার এসো, হাত লাগাও। এই কাজগুলো তো আর সারা রাত ফেলে রাখা যায় না। আর কথা চলে না, চুপচাপ কাজে লেগে পড়ল আলমানজো। পরদিন সকালে ক্লাসে বই হাতে ধরে বসে থাকতে থাকতেও ভাবল কি হয় ব্যাপারটা, কিন্তু এক ফোঁটাও মন দিতে পারল না পড়ায়। কি ঘটতে চলেছে ভেবে ছোট্ট বুকটা কাঁপছে ওর। যখন পড়া ধরা হলো, কিচ্ছু উত্তর দিতে পারল না আলমানজো। কাজেই শাস্তি হিসাবে বিরতির সময় মেয়েদের সঙ্গে বসে পড়া তৈরি করতে হলো ওকে।
কিন্তু মনটা বই থেকে সরে যাচ্ছে বারবার। মনে হচ্ছে আহা, যদি বিগ বিল রিচির সমান বড় হতে পারত কোনো জাদুমন্ত্রের বলে। দুপুরে খেলতে বেরিয়ে বিলের বাবা মিস্টার রিচিকে দেখতে পেল। পাহাড় থেকেই কাঠ বোঝাই ববস্লেড নিয়ে নেমে আসছেন। ছেলেরা সবাই দাঁড়িয়ে গেল, যে যেখানে আছে। দেখছে মিস্টার রিচিকে। বিশাল দৈত্যের মতো চেহারা, তেমনি কর্কশ উঁচু কণ্ঠস্বর, উচ্চকণ্ঠ হাসি। বিলকে নিয়ে তার গর্বের সীমা নেই। তার ধারণা স্কুল টিচারদের মারধর করে স্কুল ভাঙচুর করে বিরাট বীরত্বেরই কাজ করছে তার ছেলে। মিস্টার রিচির ববস্লেডে নিজের স্লেড বাড়বার জন্যে কেউ ছুটে গেল না। তবে বিল রিচি আর তার বন্ধুবান্ধবরা উঠে পড়ল কাঠের বোঝার উপর। উঁচু গলায় কথা বলতে বলতে বাঘ ঘুরে দৃষ্টির বাইরেই চলে গেল। আর সব ছেলেরা ভুলে গেছে খেলার কথা, নিচু কণ্ঠে আলোচনা করছে আজ কি ঘটবে তাই নিয়ে। জানলায় টোকা পড়তে ধীর পায়ে শান্তশিষ্ট হয়ে ঢুকে পড়ল সবাই ক্লাসরুমে। কিন্তু পড়া পারল না কেউ। ছোট থেকে বড় সবাইকে পড়া ধরলেন মিস্টার কর্স। প্রত্যেকে উঠে দাঁড়িয়ে জুতোর আগা দিয়ে মেঝে খুঁড়ল, কিন্তু জবাব দিতে পারল না কেউই। কাউকেই কোনো শাস্তি দিলেন না মিস্টার কর্স। মৃদু হেসে বলে, ঠিক আছে, বাড়ি থেকে তৈরি হয়ে এসো, এই পড়াই আগামীকাল ধরব। সবাই জানে আগামীকাল পড়া ধরতে পারবেন না মিস্টার কর্স। এই শান্ত নরম ভদ্রলোকটিকে ভালো লেগে গিয়েছিল সবার। প্রথমে একটা বাচ্চা মেয়ে কেঁদে উঠল, তারপরে কয়েকটা মাথা নেমে গেল ডেস্কের উপর। কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। সিধে হয়ে বসে এক দৃষ্টে বইয়ের দিকে তাকিয়ে থাকলো আলমাঞ্জো। বেশ অনেকক্ষণ পর ওকে ডেস্কের ধারে ডাকলেন মিস্টার কর্স। পড়া ধরলেন। সব জানা আছে আলমাঞ্জোর, কিন্তু গলার কাছে কি যেন আটকে আছে বলে মনে হলো। একটা শব্দও বের করতে পারল না ও। বোকার মতো বইয়ের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকলো। হাসি মুখে চুপচাপ অপেক্ষা করছেন মিস্টার কর্স। এমনই সময় শোনা গেল উঁচু গলায় বেপরোয়া ভঙ্গিতে কথা বলতে বলতে আসছে বড় ছেলেরা। উঠে দাঁড়ালেন মিস্টার কর্স। আলতোভাবে হাত রাখলেন আলমাঞ্জোর কাঁধে। ওকে ঘুরিয়ে দিয়ে মৃদুকণ্ঠে বললেন, নিজের সিটে গিয়ে লক্ষ্মী ছেলের মতো চুপ করে বসো আলমাঞ্জো। স্থির হয়ে গেছে ঘরের সবাই। প্রত্যেকে অপেক্ষা করছে। দরাম করে বাইরের দরজা খুলে হৈ হৈ করে ঢুকলো ওরা। নিজেদের মধ্যে ঠাট্টা মশকরা করতে করতে এগিয়ে আসছে। ধাক্কা দিয়ে ক্লাসরুমের দরজা খুলল বিগ বিল রিচি। বাকি চারজন রয়েছে ওর পিছনে। ওদের দিকে চাইলেন মিস্টার কর্স, কিন্তু কিচ্ছু বললেন না। ওর মুখের উপর হেসে উঠল বিল রিচি, তাও কোনোই কথা বললেন না। পিছনের ছেলেরা ঠেলাঠেলি করছে রিচিকে। বিদ্রুপের হাসি ঠোঁটে নিয়ে রয়েছে মিস্টার কর্সের চোখের দিকে। আশা করছে এখন কিছু বলুক টিচার, অমনি মার শুরু করবে। কিন্তু কিচ্ছু বললেন না দেখে বাকি চারজনকে নিয়ে সদর্পে নিজের সিটে গিয়ে বসল। এতক্ষণে ডেস্কের ঢাকনিটা সামান্য উঁচু করে কথা বলেন মিস্টার কর্স। রিচি, উঠে এসে এদিকে। এক লাফে উঠে দাঁড়ালো বিগ বিল। টান দিয়ে কোটটা খুলেই হাঁক ছাড়ল, চলে আয় সবাই। লম্বা পা ফেলে এগিয়ে আসছে। ভয় কলজেটা শুকিয়ে গেল আলমাঞ্জোর। যা ঘটবে তাও দেখতে চায় না, কিন্তু চোখও ফেরাতে পারছে না। ডেস্ক থেকে এক পা সরে গেলেন মিস্টার কর্স। ডেস্কের ঢাকনির নিচ থেকে সাত করে বেরিয়ে এলো ওর ডান হাত। কালো একটা রেখার মতো লম্বা সরু কি যেন বেরিয়ে এলো তীক্ষ্ণ শীষের মতো আওয়াজ তুলে বাতাসে। ওটা 15 ফুট লম্বা একটা ব্ল্যাক স্নেক চাবুক। লোহা দিয়ে মোড়া ছোট্ট হ্যান্ডেলটা মিস্টার কর্সের ডান হাতে। লম্বা চাবুক উড়ে গিয়ে পেঁচিয়ে ধরল বিলের পা। হ্যাঁচকা টান দিলেন মিস্টার কর্স। হুমড়ি খেয়ে পড়তে গিয়েও কোনো মতে সামলে নিল রিচি। বিদ্যুৎ চমকের মতো আবার পেঁচিয়ে ধরল ওকে চাবুক। আবার টান দিলেন মিস্টার কর্স। এদিকে এসো বিল রিচি। নরম গলায় কথাটা বলেই আবার চাবুক চালালেন তিনি। ওকে নিজের দিকে টেনে আনছেন, আর সেই সঙ্গে এক পা করে পিছিয়ে যাচ্ছেন নিজে। এই অবস্থায় মিস্টার কর্সকে ধরা বিগ বিলের পক্ষে সম্ভবই নয়। সাঁই সাঁই করে চাবুকের আঘাত দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। তীব্র টানে এগিয়ে আসছে বিল। পিছিয়ে যাচ্ছেন মিস্টার কর্স। তারপর ওর চারপাশে ঘুরে ঘুরে চালাতে থাকলেন চাবুক। বিলের প্যান্ট শার্ট ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই। হাত পা থেকে চাবুকের তীক্ষ্ণ কামড় লেগে রক্ত ঝরছে। সাঁই সাঁই করে আসছে চাবুক, ছোবল দিয়েই সরে যাচ্ছে বিদ্যুৎ বেগে। চোখেই দেখা যায় না। এগোবার চেষ্টা করল বিল। ঠিক সেই মুহূর্তে পা পেঁচিয়ে ধরা চাবুকে জোর টান দিলেন মিস্টার কর্স। দরাম করে চিত হয়ে পড়ে গেল বিগ বিল।
কেঁপে উঠল গোটা ক্লাসরুমের মেঝে। উঠে দাঁড়িয়ে গালাগালি শুরু করলো বিল অকথ্য ভাষায়। তুলে ছুঁড়ে মারবে বলে টিচারের চেয়ার তুলতে গেল, ছুটে এলো চাবুক, এক টানে ঘুরিয়ে দিল ওকে। এতক্ষণে নিজের অসহায় অবস্থার টের পেল বিগ বিল রিচি। চাবুকের বিরুদ্ধে কিছুই করতে পারবে না সে, বন্ধুরাও কেউ সাহায্য করবে না। হঠাৎ বাছুরের মতো লম্বা ডাক ছেড়ে কেঁদে উঠল রিচি। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তার, ফোপাচ্ছে আর কাতর কণ্ঠে মাফ চাইছে। কিন্তু চাবুকের ছোবল থামছে না। একটু একটু করে ঝাঁকিতে ঝাঁকিতে ওকে দরজার কাছে নিয়ে গেলেন মিস্টার কর্স। হুমড়ে খেয়ে বিল দরজার বাইরে গিয়ে পড়তেই দরজার বল্টু লাগিয়ে ফিরে এলেন বাকি চারজনের দিকে। এবার তুমি এসো জন। বিস্ফারিত চোখে কয়েক সেকেন্ড চেয়ে রইল জন চাবুকটার দিকে, তারপর ঘুরে পালাবার চেষ্টা করতে গেল। দ্রুত কয়েক পা এগিয়ে এলেন মিস্টার কর্স। পর মুহূর্তেই ছুটে এসে জনকে জড়িয়ে ধরল চাবুকটা। এক ঝাঁকিতে কয়েক পা এগিয়ে এলো জন। প্লিজ প্লিজ টিচার, করুণ আকুতি জনের কণ্ঠে। কোনো জবাব দিলেন না মিস্টার কর্স। সাঁই সাঁই বাতাস কেটে ছুটে আসছে তার ব্ল্যাক স্নেক চাবুক। জনের আর্তনাদে ভরে গেল গোটা ক্লাসরুম। হাঁপাচ্ছেন, ঘাম ঝরছে গালবে, কিন্তু এক মুহূর্তের জন্যও থামছেন না তিনি। টেনে টেনে দরজার কাছে এনে চাবুকের শেষ আঘাতে ওকে ঘর থেকে বের করে লাগিয়ে দিলেন দরজা। তারপর ঘুরে দাঁড়ালেন আবার। বাকি তিনজন ততক্ষণে খুলে ফেলেছে পিছনের জানলাটা। ধূপধাপ লাফিয়ে পড়ে তুষারের মধ্যে দিয়ে পালালো ওরা যে যেদিকে পারে। যত্নের সঙ্গে চাবুকটা ডেস্কের ভিতর রেখে দিলেন মিস্টার কর্স। রুমাল বের করে মুখ মুছলেন, কলারটা ঠিকঠাক করে বললেন, রয়্যাল তুমি জানলাটা বন্ধ করে দেবে প্লিজ। রয়্যাল বন্ধ করে দিল ওটা। এবার যেন কিছুই হয়নি এমনই ভঙ্গিতে চেয়ারে বসে অঙ্ক ধরলেন মিস্টার কর্স। কেউ পারল না একটা অঙ্ক। ছুটি হতেই বাইরে বেরিয়ে সবাই খুশিতে হই হুল্লোড় শুরু করলো। এক বাক্যে সবাই বুঝল উচিত শাস্তি হয়েছে। বড় বেড়ে গিয়েছিল রিচি আর তার দলবল। আচ্ছা মতো শায়েস্তা হয়েছে আজ মিস্টার কর্সের হাতে। রাত্রে খেতে বসে আলমান্সু শুনল বাবা আর মিস্টার কর্সের আলাপ। মিটিমিটি হেসে বাবা বলল, রয়্যালের কাছে শুনলাম ওই ছেলেরা নাকি আপনাকে শিক্ষা দিতে পারেনি। না, আমিই বরং কিছুটা শিক্ষা দিয়ে দিয়েছি ওদের, হাসলেন মিস্টার কর্স। আপনার ব্ল্যাক স্নেক চাবুকটা সত্যিই জাদু দেখিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া থামিয়ে হাঁ করে চেয়ে রইল আলমান্সু বাবার মুখের দিকে। বাবা তাহলে সবই জানতো আগে থেকে? বিগ বিল রিচি তাহলে শায়েস্তা হয়েছে বাবার ওই চাবুক দিয়ে? ওর কাছে বাবা সবসময় দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান লোক, আজ বুঝতে পারল সবচেয়ে ক্ষমতাশালীও। বাবার কথা থেকে আরও জানা গেল বিল রিচি তার বাবাকে দুপুরে বলেছে আজই ওরা টিচারকে পিট্টি লাগাবে। সেই কথা বিশ্বাস করে তিনি শহরের সবাইকে জানিয়ে দিয়েছেন ছেলেদের হাতে এই নতুন চিচড়টিও বেদম মার খেয়েছে আজ। ব্যাপারটা একটা কৌতুক হিসাবে নিয়েছিলেন তিনি। বাড়ি ফিরবার পথে এখানে থেমেও মজার খবরটা দিয়ে গিয়েছেন বাবাকে। ওরা নাকি টিচারকেই শুধু পেটায়নি, ভেঙে তছনছ করে দিয়েছে স্কুলটা। বাড়ি ফিরে বিলের করুণ অবস্থা দেখে মিস্টার রিচি কেমন অবাক হবেন ভাবতে গিয়ে হেসেই ফেলল আলমান্সু। কদিন পর এক সকালে দুধের স্বর আর ম্যাপেল চিনি মিশিয়ে তৃপ্তির সঙ্গে জই খাচ্ছে আলমান্সু। এমন সময় বাবা জানালো আজ ওর জন্মদিন। আলমান্সু ভুলেই গিয়েছিল জন্মদিনের কথা। আজ থেকে ঠিক 9 বছর আগে এমনই এক শীতের সকালে হয়েছিল। কাঠের শেডে তোমার জন্য একটা জিনিস রাখা আছে, বলল বাবা। কথাটা শুনেই উঠতে যাচ্ছিল। মা বলল, সব নাস্তা না খেয়ে উঠে পড়লে বুঝতে হবে যে ও ভয়ানক অসুস্থ বোধ করছে, কাজেই সারাদিন বিছানায় শুয়ে থাকতে হবে আর তেতো ওষুধ খেতে হবে। চট করে বসে পড়ল ও আবার। ওষুধের চেয়ে নাস্তা খাওয়াই বেশি ভালো। নাস্তাটা কোনো মতে শেষ করেই ছুটল আলমান্সু কাঠের শেডের দিকে। ছোট্ট একটা জোয়াল রয়েছে ওখানে, লাল সিডার কাঠ দিয়ে তৈরি করেছে বাবা ওটা, যেমন শক্ত তেমনি হালকা। অবাক হয়ে গেল আলমান্সু, এত কষ্ট করেছে বাবা ওর জন্য। এটা আমার বাবা? নিজের? এক্কেবারে নিজের? হ্যাঁ বাবা, বাছুরগুলোকে ট্রেনিং দেওয়ার বয়স হয়ে গিয়েছে তোমার। আজ আর স্কুলে যেতে হলো না ওকে। কাজ থাকলে ওরা স্কুলে যায় না। আজ বড়ই গুরুত্বপূর্ণ দায়িত্ব চেপেছে কাঁধে। ট্রেনিং দিতে হবে এঁড়ে বাছুর দুটোকে। জোয়ালটা নিয়ে গোলাবাড়িতে গিয়ে হাজির হলো। বাবাও এলো সঙ্গে।
আলমঞ্জু ভাবছে বাছুর দুটোকে যদি ভালো করে পোষ মানাতে পারি তাহলে বাবা হয়তো আগামী বছর কোল্ড ট্রেনিংয়ের দায়িত্ব দেবে আমাকে। দক্ষিণ গোলাঘরে নিজেদের স্টলে রয়েছে স্টার আর ব্রাইট। ওকে দেখেই একসঙ্গে ভিড় করে এগিয়ে এলো ওরা। অমসৃণ জিভ দিয়ে চেটে দিল ওর হাত। ওরা ভেবেছে ও গাজর এনেছে বুঝি। জানে না ওদেরকে ভদ্র বলদের আচরণ শিখতে হবে আজ থেকে। জলটা কিভাবে ওদের নরম কাঁধে তুলতে হবে দেখিয়ে দিল বাবা। বলল সময় পেলেই ওকে জলের ভিতর দিকের বাঁকগুলো মকমলের মতো মসৃণ করতে হবে, যেন ঠিক খাপে খাপে বসে যায় বাছুরগুলোর কাঁধে, একটুও ব্যথা না লাগে। স্টলের হুড়কোগুলো সরাতেই ওর পিছু পিছু তুষার মোড়া ঠান্ডা গোলা প্রাঙ্গণে চলে এলো বাছুর দুটো। জোয়ালের একটা দিক উঁচু করে ধরে রাখলো বাবা, অন্য দিকটা ব্রাইটের ঘাড়ে বসালো আলমানজো। তারপর ব্রাইটের গলার নিচ দিয়ে একটা বো পরালো। বোর দুই প্রান্ত জোয়ালের গায়ে তৈরি করা দুটো গর্তের ভিতর দিয়ে উঠে এলো উপরে। তারপর বোর দুই প্রান্তের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিল কাঠের দুটো বোপিন। ব্যাস, আটকে গেল বোটা জলের সঙ্গে। নড়াচড়ে ঘাড় বাঁকিয়ে কাঁধে চাপানো অদ্ভুত জিনিসটা দেখবার চেষ্টা করছে ব্রাইট অস্বস্তি ভরে, কিন্তু নিচু কণ্ঠে তাকে আশ্বাস দিচ্ছে আলমানজো। তাই দাঁড়িয়ে থাকলো স্থির হয়ে। খুশি হয়ে ওকে একটা গাজর দিল আলমানজো। স্টারকে আর ডাকবার প্রয়োজন হলো না। ব্রাইটের কচরমচর গাজর চিবোনার আওয়াজ পেয়েই সে এগিয়ে এলো নিজের ভাগ নিতে। বাবা ওকে ঠেলে এগিয়ে দিল ব্রাইটের পাশে, জোয়ালের অপর প্রান্তের নিচে। বোটা ওর গলার নিচ দিয়ে উপরে তুলে জোয়ালের সঙ্গে আটকে দিল আলমানজো বোপিন দিয়ে। এবার স্টারের ছোট্ট শিং দুটো এক টুকরো দড়ির ফাঁস দিয়ে বেঁধে দড়িটা ধরিয়ে দিল বাবা আলমানজোর হাতে। বাছুর দুটোর সামনে গিয়ে দাঁড়ালো আলমানজো। চেঁচিয়ে হুকুম দিল, গিট আপ। স্টারের গলাটা লম্বা হচ্ছে ক্রমে। আলমানজোর দড়ির টানে শেষ পর্যন্ত পা বাড়ালো সামনে। ওদিকে ঘোঁত আওয়াজ তুলে পেছনে সরে যাওয়ার চেষ্টা করলো ব্রাইট। জোয়াল চাপানো থাকায় মাথাটা বাঁকা হয়ে আছে স্টারের, কাজেই তাকে থামতে হলো। থেমে দাঁড়িয়ে ঘটনাটা কি বুঝবার চেষ্টা করছে ওরা চোখ বড় বড় করে। ওদেরকে ঠেলে ধাক্কিয়ে পাশাপাশি দাঁড় করাতে সাহায্য করলো বাবা আলমানজোকে। তারপর বলল, এবার আমি চললাম বাপ, কিভাবে কি শেখাবে ওদের তুমিই ভেবে বের করো। কথাটা বলেই গোলাঘরের ভিতর অদৃশ্য হয়ে গেল বাবা। বাবা ওর কাজ তদারক করতে থাকছে না। আলমানজোর মনে হলো এতেই প্রমাণ হয় যে এদিকটা সামলানোর মতো বয়স হয়েছে ওর। ওর কাঁধেই এখন পুরোটা দায়িত্ব। তুষারের উপর দাঁড়িয়ে বাছুরগুলোর দিকে চেয়ে রইল। ওরাও গোবেচারা ভঙ্গিতে দেখছে ওকে। আলমানজো ভাবছে গিড আপ বললে কি করতে হবে সেটা এদের কিভাবে শেখানো যায়। আমি নিজে বুঝলে তো আর হবে না, ওদেরকে বোঝাতে হবে। কিন্তু কিভাবে, কি করলে ওরা বুঝবে? আমি যখন গিড আপ বলবো তখন সোজা সামনে এগোতে হবে। কিছুক্ষণ ভাবলো আলমানজো। তারপর বাছুর দুটোকে ওখানেই রেখে ফিডবক্স থেকে 2 পকেট ভর্তি গাজর নিয়ে ফিরে এলো। রশ্মিটা লম্বা করে ধরে যতটা সম্ভব দূরে দাঁড়ালো, ডান হাত পকেটে। এবার গিড আপ বলে চেঁচিয়ে উঠেই পকেট থেকে গাজর বের করে দেখালো। সোৎসাহে এগিয়ে এলো ওরা। ওয়াও, কাছে আসতেই চেঁচিয়ে বলল আলমানজো। গাজর নেবে বলে থামলো ওরা। 2 ছাত্রকেই একটা করে গাজর দিল। ওদের খাওয়া শেষ হতেই আবার পিছিয়ে গিয়ে পকেটে হাত দিয়ে চেঁচালো, গিড আপ। গিড আপ মানে যে সামনে এগো, আর ওয়াও মানে যে থামো। এটা এতই দ্রুত শিখে নিল যে রীতিমতো অবাক হয়ে গেল আলমানজো। ঠিক পূর্ণবয়স্ক ষাঁড়ের মতো আচরণ করছে ওরা এখন। বাবা এসে দাঁড়ালো গোলাঘরের দরজায়। অল্প কিছুক্ষণ ওর ট্রেনিং দেওয়া দেখলো, তারপর বলল, হয়েছে বাবা, একদিনের জন্য যথেষ্ট হয়েছে। আলমানজোর মনে হলো না যে যথেষ্ট হয়েছে, কিন্তু বাবার কথার উপর তো আর কথা চলে না। ওর মন বুঝে বাবা বলল, প্রথমেই যদি বেশি খাটাও ওরা শেখার আগ্রহ হারাবে, তাছাড়া খাওয়ার সময় হয়ে গিয়েছে। অবাক হয়ে আকাশের দিকে তাকালো আলমানজো। আরে তাই তো, 1 মিনিটেই পার হয়ে গিয়েছে আধবেলা। বোপিন খুলে বউ দুটো নামে জোয়ালটা বাছুর দুটোর ঘাট থেকে তুলে নিল আলমানজো। ওদের তাড়িয়ে গরম স্টলে ভরে আটকে দিল দরজাটা। কিভাবে পরিষ্কার খড় দিয়ে ঘষে বোয়ার জোয়াল পেরেকে ঝুলিয়ে রাখতে হয় দেখিয়ে দিল বাবা। ওগুলো সবসময় পরিষ্কার আর শুকনো না রাখলে ঘা হবে বাছুরের ঘাড়ে। ঘোড়ার গোলাগুলার সামনে 1 মিনিট থামল আলমানজো। চোখ দুটো ভরে দেখে নিল কোল দুটোকে।
স্টার আর ব্রাইটকে পছন্দ করেও, কিন্তু ঘোড়ার বাচ্চার সঙ্গে ওদের কোনো তুলনাই হয় না। ঘোড়ার চেহারা, চালচলন, স্বভাব, চরিত্র, বুদ্ধি, সৌন্দর্য, চাহনি সবই রাজকীয়, গরুর মতো সাদামাটা নয়। একটা কোলকে ট্রেনিং দিতে পারলে খুব ভালো লাগতো। মনের কথাটা বলেই ফেললেও, ওটা বড়দের কাজ বাবা। ছোট্ট একটা ভুল হলেই নষ্ট হয়ে যাবে চমৎকার একটা কোল্ড, বলল বুঝিয়ে ওকে বাবা। আর কোনো কথা না বলে বাবার পিছু পিছু ঘরে চলে গেল আরমানজো। অনেকদিন পর বাবা মার সঙ্গে একা খেতে বসে কেমন যেন লাগলো ওর। বাইরের কেউ নেই বলে রান্নাঘরে একটা টেবিলেই বসে খেয়ে নিল ওরা। খুব খিদে পেয়েছিল, টের পেল আরমানজো। মা বাবার গল্প করার ফাঁকে এক মনে খেয়ে চলল গপাগপ। খাওয়া শেষ করে থালা, বাসন, ডিশ, প্যান রেখে মা বলল, লাকড়ির বাক্সটা ভরে ফেলো তো, তারপর আরও কয়েকটা কাজ আছে তোমার জন্য আলমানজো। স্টোভের ধারে গিয়ে উডশিটের দরজাটা খুলল আলমানজো। খুলেই দেখে ঝকঝকে নতুন একটা হ্যান্ড স্লেট। ওটা যে ওর হতে পারে বিশ্বাসই করতে পারছে না ও ভেবেছিল জোয়ালটাই ওর জন্মদিনের একমাত্র উপহার। গলা চড়িয়ে জিজ্ঞেস করলো, কার জন্যে এই স্লেট বাবা? এটা নিশ্চয়ই আমার জন্যে না? হেসে উঠল মা। বাবার চোখ দুটো ঝিকমিক করে উঠল। বলল, তবে কার? এ বাড়িতে 9 বছরে আর কে আছে বলো? হিকড়ে কাটতে নিজ হাতে অতি সুন্দর করে বানিয়েছে এটা বাবা। গায়ে হাত বুলিয়ে কোথাও কোনো উঁচু হয়ে থাকা গোঁজ বা জোড়া দেওয়ার ফাঁক টের পেল না আলমানজো। যাও যাও, বেরিয়ে পড়ো, হাসতে হাসতে বলল মা। বাইরে নিয়ে যাও স্লেটটা, দেখো এক চক্কর ঘুরে কেমন লাগে। আকাশে জল জল করছে সূর্যটা, কিন্তু তুষারের উপর ঠান্ডা এখন হিমাঙ্কের 40 ডিগ্রি নিচে। সন্ধ্যা পর্যন্ত স্লেট নিয়ে আপন মনে খেলল আলমানজো। নরম তুষারে নড়তে চায় না স্লেট, কিন্তু রাস্তায় ব্লব স্লেডের রানার দিয়ে তৈরি চমৎকার শক্ত ট্র্যাক বসানো আছে। পাহাড়ের উপর উঠে স্লেডে চড়ে সাঁ করে পিছলে নেমে আসছে ও নিচে, কিন্তু রাস্তাটা আঁকাবাঁকা আর সরু। বেশ অনেক দূর চলেছে বটে, কিন্তু একসময় রাস্তা ছেড়ে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে তুষারের উপর। আছড়ে পাছড়ে উঠে আবার স্লেড হাতে নিয়ে পাহাড় বেয়ে উঠছে সে উপরে। এর মধ্যে বার কয়েক আপেল, ডোনাট আর বিস্কিটের জন্য যেতে হয়েছে বাড়িতে। নিচতলাটা গরম হয়ে আছে স্টোভের আগুনে, কেউ নেই। উপরে মার চরকা চলছে খটাখট খটাখট। উডশিটের দরজা খুলে কান পেতে শুনল, শিপ 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 আওয়াজে চলছে বাবার রেদা। কাঠের গা থেকে সরু চিলতে উঠে আসবার খসখসে শব্দও পেল সে। সিঁড়ি বেয়ে বাবার কাজের ঘরে চলে এলো আলমানজো। এক হাতে একটা ডোনাট, অপর হাতে 2টো বিস্কিট। একবার এটায় আরেকবার ওটায় কামড় দিচ্ছে থেকে থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল মেঝে থেকে একটা ওক কাঠের তক্তা তুলে নিয়ে রেদার 5-6 টানেই মসৃণ করে ফেলল বাবা। তক্তাটা এক পাশে রেখে আরেকটা তুলে নিল মেঝে থেকে। তারই ফাঁকে চোখ তুলে একবার ভুরু নাচালো। কি বাবা, কেমন লাগছে? খুব ভালো বাবা। আমি পারবো কাঠ চাষতে? একটু পিছিয়ে বসলো বাবা। ডোনাটের শেষ টুকরোটুকু মুখে পুড়ে উঠল আলমানজো বাবার কোলে। প্রথমে একবার ও নিজেই চেষ্টা করলো, বেঁধে বেঁধে যাচ্ছে বলে ওর হাতের উপর দিয়ে বাবাও ধরল রেদাটা। তারপর কয়েক ঠেলা দিয়েই মসৃণ হয়ে গেল তক্তা। ওটা উল্টে বসালো আলমানজো, আবার কয়েক ঠেলায় মসৃণ করে ফেললো এ পিঠো। খুশি মনে বাবার কোল থেকে নেমে চলল আলমানজো মায়ের কাছে। হাত দুটো যেন উড়ে চলেছে। ডান পায়ে চাপ দিচ্ছে মা চরকায়। ঘরটা চিমনিতে গরম হয়ে আছে। দেওয়াল জুড়ে ঝোলানো রয়েছে রং বেরঙের সুতো। গত বছর ওগুলো রং করেছে মা। চরকায় তৈরি হচ্ছে সাদা আর কালো উলের কাপড়। এটা কার জন্য তৈরি হচ্ছে মা? জিজ্ঞেস করলো আলমানজো। আঙুল দিয়ে দেখায় না আলমানজো, বলল মা চরকার শব্দ ছাপিয়ে উঁচু গলায়। এটা ভদ্রতা নয়। এবার আঙুল না তুলে বলল মো, কার জন্য মা? রয়্যাল, ওর একাডেমি শ্যুট হবে এটা দিয়ে। আগামী শীতের রয়্যাল যাচ্ছে মেলনে একাডেমিতে পড়বে বলে মা এখন থেকেই ওর শ্যুটের জন্য কাপড় বুনতে লেগে গিয়েছে। বাড়িতে সব ঠিকঠাক আছে দেখে নিশ্চিন্ত হয়ে আরও 2টো ডোনাট নিয়ে খেলতে চলে গেল ও বাইরে। সন্ধে হয়ে আসতেই স্লেট রেখে দৈনন্দিন কাজে লেগে পড়ল ও। কাজের কোনো অভাব নেই, মজার মজার সব কাজ।
পশুদের পানি খাওয়াও, খাবার দাও, ময়লা খড় পরিষ্কার করে শুকনো খড় বিছাও, দুধ দেওয়াও, মুরগিদের খাবার দাও, আর সুযোগ পেলেই সবচেয়ে আকর্ষণীয় স্টলটার সামনে গিয়ে দু চোখ ভরে দেখো কোল দুটোকে। গোলাঘর থেকে বেশ কিছুটা দূরে পাম্প হাউস, ওখানেই শুরু হয় প্রথম কাজ। ঠান্ডা পাম্প ঘরে ঢুকে প্রাণপণে পাম্প হ্যান্ডেল ধরে চাপ দেয় আলমানজো। পানি উঠে এসে প্রথমে পড়ে টিনের একটা টুয়া মতো জিনিসে, ওখান থেকে দেওয়ালের একটা ফোঁকরের মধ্যে দিয়ে গিয়ে পড়ে বড় একটা গামলায়। গামলার গায়ে বরফের প্রলেপ পড়েছে ঠান্ডায়। ওদিকে দফায় দফায় ঘোড়াগুলোকে এনে পানি খাওয়ায় বাবা। প্রথমে লাঙল টানা আর ওয়াগন টানা বড় ঘোড়াগুলোকে বাচ্চা সহ আনা হয়। ওদের পানি খাওয়া হয়ে গেলে এক এক করে আনা হয় আলমানজোর প্রিয় কোল দুটোকে। ওগুলোকে এখনও ভালো মতো পোষ মানানো হয়নি। ওরা লাফায়, ঝাঁপায়, পা ছড়ায়, ছুটে পালাবার চেষ্টা করে, বিরক্ত বোধ করে ঠান্ডায়, কিন্তু শক্ত করে রশি ধরে রাখে বাবা, ছুটতেই দেয় না। এদিকে প্রাণপণে পাম্প করে চড়ে আলমানজো। ঘোড়াগুলো কম্পমান নাক ডোবায় পানিতে, এক টানে কমিয়ে দেয় অনেকখানি। ঘোড়াগুলোর পানি খাওয়া হয়ে গেলে বাবা এসে ঢোকে পাম্প হাউসে। বাইরে রাখা পানির গামলা ভর্তি হয়ে যায় খুব দ্রুত। তারপর গিয়ে ছেড়ে দেয় গরুগুলোকে। গরু বাছুরকে আর পথ দেখাতে হয় না, ছাড়া পেয়ে ছুটে আসে গামলার ধারে। ওদিকে এক মনে পাম্প করে চলেছে আলমানজো। পানি খেয়ে আর দাঁড়ায় না ওরা, ছুটে চলে যায় গোলাঘরে নিজ নিজ গরম স্টলে। পিচফক দিয়ে আলমানজো স্টল পরিষ্কার করতে করতে জই আর মটরশুঁটি মাপ মতো মেশানো হয়ে গেল বাবার। ইতিমধ্যে রয়্যাল ফিরে এসেছে স্কুল থেকে। সবাই মিলে প্রাত্যহিক কাজগুলো শেষ করতে আর খুব বেশি সময় লাগে না। ফুরিয়ে গেল জন্মদিন, কাল থেকে আবার স্কুল। কিন্তু রাত্রে সাপার খেতে খেতে বাবা বলল বরফ কাটতে যাবে কাল। রয়্যাল আর আলমানজো ইচ্ছে করলে যেতে পারে তার সঙ্গে। এত ঠান্ডা পড়েছে যে পায়ের নিচে তুষার খড়খড় লাগছে বালির মতো। ওপর দিকে একটু পানি ছিটালে বরফের বল পড়ছে নিচে। এমন দিনেই বরফ কাটতে হয়। পুকুর থেকে চাই কেটে তুললে এক ফোঁটাও পানি পড়বে না, মুহূর্তে জমে যাবে। বব স্লেডে চড়ে চলেছে ওরা ট্রাইড রিভারের একটা পুকুরের দিকে। টুংটাং বেল বাজিয়ে ছুটে চলেছে ঘোড়াগুলো, নাক দিয়ে ধোঁয়ার মতো শ্বাস ছাড়ছে। বাবা আর রয়্যালের মাঝখানে জায়গা করে নিয়েছে আলমানজো। সূর্য উঠছে, ক্রমে স্পষ্ট হয়ে উঠছে সব। আলোর প্রতিফলন দেখা যাচ্ছে তুষার কণায়। মাইল খানেকের রাস্তা, কিন্তু এরই মধ্যে থামতে হলো একবার। ঘোড়াগুলোর নাকে বরফ জমে গিয়ে শ্বাস টানতে খুবই অসুবিধা হচ্ছে। বাবা দুই হাতে ওদের নাক ধরতেই বরফ গলে গিয়ে ওদের শ্বাসকষ্ট শুরু হলো। ববস্লেড পুকুরে পৌঁছলে আলমানজো দেখল ওদের আগে এসে পড়েছে ফ্রেঞ্চ জো আর লেজিজন। জঙ্গলেই কাঠের তৈরি কুটিরে থাকে ওরা। কোনো খামার নেই, শিকার করে, ফাঁদ পেতে জানোয়ার ধরে আর মাছ মারে। সারাক্ষণ থাকে ওরা নাচ গান হাসি তামাশায়। সাইডারের বদলে রেড ওয়াইন খায়। বাবার কাজের লোক দরকার হলেই ওদের ডাকে। পারিশ্রমিক হিসাবে তলকুঠুরি ব্যারাল থেকে লবণ দেওয়া মাংস পায় ওরা। আর কিছুই চায় না ওরা, কোনো পয়সা করিও চায় না। উঁচু বুট পরে দাঁড়িয়ে আছে ওরা পুকুরের পাড়ে। গায়ে দিয়েছে পুরু কম্বলের জ্যাকেট, মাথায় কান ঢাকা ফাড়ের টুপি। লম্বা গোফে জমে গিয়েছে তুষার কণা। দুজনের কাঁধে একটা করে কুঠার। একটা ক্রসকাট করাতে এনেছে তারা বরফ কাটবে বলে। ক্রসকাট করাতে লম্বা সরু ব্লেডের দুমাথায় দুটো কাঠের হ্যান্ডেল থাকে। দুজন দুদিকে হ্যান্ডেল ধরে সামনে পিছনে টেনে কাটতে হয়। কিন্তু আলমানজো বুঝতে পারল না এই করাত দিয়ে ওরা বরফ কাটবে কি করে। মেঝের মতো বিছিয়ে আছে বরফ, কিনারা কোথায় যে করাত চালাবে। ওদের দেখেই হাসলো বাবা, বলল পেনি টস করা হয়ে গিয়েছে তোমাদের। আলমানজো ছাড়া হেসে উঠল সবাই। কৌতুকটা জানা নেই ওর বুঝতে পেরে ফ্রেঞ্চো বলল এ বাবা, তুমি জানো না ব্যাপারটা? একটা ক্রস কাট করাত দিয়ে বরফ কাটতে পাঠানো হয়েছে দুই আইরিশম্যানকে। প্রচুর কাঠ গাছের গুঁড়ি কেটেছে ওরা, কিন্তু বরফ কাটেনি কোনো দিন। বরফের দিকে চাইলো ওরা, করাতের দিকে চাইলো। তারপর একজন পকেট থেকে একটা পেনি বের করে বলল এসো টস করে দেখি কে নিচে যাবে। এবার আলমানজো হেসে উঠল। এই ঠান্ডা পানি ছোঁয়াই যায় না, নিচে গিয়ে করাত চালাবে কি করে। পুকুরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো ওরা। জোর বাতাস বইছে, তুষার সরিয়ে যেন ওদের জন্য তৈরি রেখেছে বেশ কিছু জায়গা। জো আর জন বেশ বড়সড় একটা তিনকোনা গর্ত খুলল ওখানে।
ভাঙা টুকরোগুলো সরিয়ে ফেলতেই টলটলে পানি দেখা গেল নিচে। 20 ইঞ্চি মতো পুরু, বলল লেজি জন। তাহলে 20 ইঞ্চি করেই কাটো, বলল বাবা। ফাঁক দিয়ে নিচে নামিয়ে দিল ওরা ক্রস কাট করাতের এক মাথা। তারপর কাটতে শুরু করলো। ও মাথায় কারোর ধরবার প্রয়োজন হলো না, কারণ কাঠের মতো শক্ত নয় বরফ, একাই কাটা যায়। 20 ইঞ্চি দূরে দুটো সরল রেখায় সমান্তরাল করে 20 ফুট কাটলো ওরা। তারপর কুঠার দিয়ে ঢোকা দিতেই 20 ইঞ্চি চওড়া, 20 ইঞ্চি উঁচু আর 20 ফুট লম্বা বরফের চাইটা আলগা হয়ে ভাসতে থাকলো পানিতে। 3 কোণা ফাঁকের দিকে ঠেলে দিতেই ওটাকে জন লাঠি দিয়ে তুলে নিল। জয় এবার ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটতে লাগলো 20 ইঞ্চি পরপর। আর বাবা বড় একটা সাঁড়াশি দিয়ে ওটাকে তুলে সাজিয়ে রাখতে লাগলো বব স্লেটের উপরে। দৌড়ে গর্তের কিনারায় গিয়ে পড়লো আলমান্সো করাতের কাজ দেখবে বলে। হঠাৎ পিছলে গেল পা। চারদিকে হাতড়ে ধরবার কিছু পেল না ও। পড়ে যাচ্ছে পানিতে, জানে পড়েই তলিয়ে যাবে, স্রোতের টানে চলে যাবে বরফের নিচে, কেউ উদ্ধার করতে পারবে না ওকে। হঠাৎ করাত ছেড়ে ছবল দিল ফ্রেঞ্চ জো একটা হাত। একটা চিৎকার কানে গেল। পর মুহূর্তেই অনুভব করলো একটা কর্কশ হাত চেপে ধরেছে ওর একটা পা। হ্যাঁচকার টানে ওকে সরিয়ে আনলো হাতটা। দড়াম করে উপুর হয়ে গেল আলমান্সোর শক্ত বরফের উপর। প্রচণ্ড ঝাঁকি খেলো গোটা শরীর, কিন্তু তারপরও চট করে উঠে দাঁড়ালো। দেখলো দৌড়ে আসছে বাবা। সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে বাবা, বিশাল ভয়ঙ্কর। আচ্ছা মতো চাপকানো দরকার তোমাকে, বলল বাবা। বুঝেছ? হ্যাঁ বাবা, মিনমিন করে বলল আলমান্সো। ও জানে দোষ হয়ে গিয়েছে। 9 বছরের একটা ছেলের উচিত হয়নি বোকার মতো গর্তের অতটা কাছে যাওয়া। ভয় যেমন পেয়েছে তেমনি লজ্জাও পেয়েছে আলমান্সোর। জামা কাপড়ের ভিতর কুকুরে ছোট হয়ে গেল ওর শরীরটা। পা কাঁপছে চাবুকের ভয়। বাবার চাবুকে খুব ব্যথা লাগে, তবে এও জানে ওকে চাবুক মারাই উচিত। ববস্লেডে রাখা চাবুকটা দেখলো একবার। এবারের মতো ছেড়ে দিচ্ছি, বলল বাবা রাগী গলায়। আলমান্সো জানে না ওর চেয়েও কত বেশি ভয় পেয়েছে বাবা দুর্ঘটনার পরিণতির কথা ভেবে। কিনার থেকে দূরে থাকবে। হ্যাঁ বাবা, বলল আলমান্সো নিচু গলায়। সরে গেল গর্তের কিনার থেকে। ববস্লেড বরফে ভর্তি হয়ে গেলে গোলাঘরের পাশে বরফ ঘরে নিয়ে আসা হলো সব। 3 ইঞ্চি পুরু করে কাঠের গুঁড়ো ছড়ালো বাবা মেঝেতে। তার উপর 3 ইঞ্চি ফাঁক করে বসালো বরফের চাই। ওগুলো বসিয়ে দিয়েই ছুটলো আবার পুকুরে। বরফখণ্ড তৈরির কাজে লেগে গেল রয়্যাল আর আলমান্সো। প্রতিটা বরফখণ্ডের ফাঁককে কাঠের গুঁড়ো ভরে কাঠি দিয়ে খুঁচিয়ে আট করে বসালো। তারপর বেলচা দিয়ে ঘরের কোণে রাখা মস্ত কাঠের গুঁড়ো তুললে বরফের উপর ফেললো। কোণটা খালি হতে সেখানে মেঝের উপর বাবার মতো করে 3 ইঞ্চি ফাঁক দিয়ে দিয়ে বরফখণ্ড বসালো 3 ইঞ্চি পুরো কাঠের গুঁড়োর উপর। তারপর সেগুলোর সঙ্গে আট করে কাঠের গুঁড়ো ঠেসে দিয়ে সমস্ত বরফ ঢেকে দিল 3 ইঞ্চি পুরো কাঠের গুঁড়ো দিয়ে। যতটা সম্ভব দ্রুত কাজ করছে ওরা, কিন্তু ওদের কাজ শেষ হওয়ার আগেই আরও বরফখণ্ড নিয়ে চলে এসেছে বাবা। প্রথম আনা বরফগুলোর ওপর আবার 3 ইঞ্চি ফাঁক দিয়ে চাই বসিয়ে ছুটছে ওরা। 2 ভাই কাঠি দিয়ে গুটিয়ে গুটিয়ে ফাঁকে ফাঁকে কাঠের গুঁড়ো ঠাসছে। তারপর কাঠের গুঁড়োর গাদা বেলচা দিয়ে তুলছে উপরের তাকে, ছড়িয়ে দিচ্ছে 3 ইঞ্চি পুরু করে। কিন্তু ওদের কাজ শেষ হওয়ার আগেই বব স্লেট ভর্তি করে বরফের চাই নিয়ে ফিরে আসছে বাবা। আবার সাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। শিখে ভাগ কাজ হতে হতেই দুপুর গড়িয়ে গেল। খাওয়া দাওয়ার পর আবার চলল কাজ, সন্ধ্যায় দৈনন্দিন কাজ শুরু না হওয়া পর্যন্ত। পরপর আরও 2-3 দিন চলল এই কাজ। তৃতীয় দিন সন্ধ্যায় ছাদ সমান উঁচু বরফের উপর কাঠের গুঁড়ো দেওয়ার পর শেষ হলো কাজ। আগামী 1 বছর থাকবেই বরফ। গ্রীষ্মকালেও যতই গরম পড়ুক না কেন, কাঠের গুঁড়োর নিচে এই বরফের চাই গলবে না একটু। যে কোনো সময় আইসক্রিম বা লেমনেড বানাতে বরফের প্রয়োজন হলেই এখান থেকে খুঁড়ে পাওয়া যাবে। শনিবারটা পছন্দ না আলমান্সোর, কারণ শনিবারই হচ্ছে স্নান করার দিন। সাপারের পর জামা কাপড় টুপি দস্তানা পরে স্নানের পানি আনবার জন্য বেরোতে হয় রয়্যাল আর আলমান্সোকে। বড় একটা বালতি দিয়ে রেইন ওয়াটারের ব্যারেলের পাশে রাখতে হয়। তারপর জমাট বরফ ভেঙে ঢেলে দিতে হয় পানি। এক শনিবার আলমান্সোর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। বাড়ির ছাদে জমাট বেঁধে রয়েছে বরফ,
ওগুলো নামানো গেলে ব্যারেল থেকে একটু একটু করে পানি বের করবার কোনো দরকারই হয় না। রান্নাঘরের ছাদের কিনারা থেকে ঝুলে রয়েছে বরফ। হাত বাড়িয়ে ধরে টান দিল আলমাঞ্জো, কিন্তু শুধু আগাটা ভেঙে আসলো। কুড়াল তুলে নিয়ে 2 হাতে ধরে মারল আলমাঞ্জো বরফের গায়ে। হুড়মুড় করে হিমবাহের মতো নেমে এলো এক রাশ বরফ। এতই প্রচণ্ড আওয়াজ হলো যে ছুটে এলো রয়্যাল। আমাকে দাও, আমাকে দাও। কে শোনে কার কথা। আবার কুঠার চালালো আলমাঞ্জো। আগের চেয়েও জোরে আওয়াজ হলো। আরও বেশিক্ষণ ধরে নামলো বরফের ধস। আবার চাইল রয়্যাল কুঠারটা। ও নামাবে ধস। তুমি তো আমার চেয়ে বড়, তুমি হাত দিয়ে করো না। 2 হাতে বরফে ঘুষি মারল রয়্যাল। আলমাঞ্জো চালালো কুঠার। এবার মনে হলো যেন নরক ভেঙে পড়ছে। আনন্দে চিৎকার করছে 2 জন, আর পাগলের মতো ছাদ থেকে নামাচ্ছে বরফের ধস। ছোট বড় নানান আকৃতির বরফ পড়ে টাল হচ্ছে উঠানে। ছাদের দিকে তাকালে মনে হচ্ছে কয়েকটা দাঁত খসে পড়েছে ওটার। প্রাণপণে চেঁচাচ্ছে উল্লসিত 2 ভাই, আর বিকট শব্দে নামাচ্ছে বরফের ঢাল। হঠাৎ খুলে গেল রান্নাঘরের দরজা। হায় হায়, চেঁচিয়ে উঠল মা। রয়্যাল, আলমাঞ্জো, জখম হয়েছে নাকি কেউ? না মা, মিনমিন করে বলল আলমাঞ্জো। ব্যাপারটা কি, কি করছো তোমরা? স্নানের জলের জন্য বরফ পাচ্ছি মা। বোঝাতে চায় খেলা নয়, কাজই করছে ওরা। উফ বাপরে, কি আওয়াজ! বরফ পাচ্ছ তা ভালো কথা, তাই বলি ইন্ডিয়ানদের মতো চেঁচাতে হবে? না মা, বলল আলমাঞ্জো। ঠান্ডায় খটাখট আওয়াজ করলো মায়ের 2 পাটি দাঁত। বন্ধ করে দিল দরজা। চুপচাপ বরফ কুড়িয়ে বালতি ভর্তি করলো ওরা। এতই ভারী হয়ে গেল যে দুজনে মিলে অনেক কষ্টে টেনে হিঁচড়ে দরজার কাছে নিয়ে এলো। চুলোর উপর বসাতে সাহায্য করলো বাবা। পানি গরম হতেই রান্নাঘরের কাজ শেষ করে বেরিয়ে গেল মা। এবার স্নান। গরম রান্নাঘরে একের পর এক স্নান করে ওরা। শুরু হয় আলমাঞ্জোকে দিয়ে, কারণ স্নান করায় ওরই বেশি আপত্তি। স্নানের পর বাইরে বেরুলে ঠান্ডা লেগে যাবে, তাই অ্যালিস এসে আলমাঞ্জোর বাথটব খালি করে ধুয়ে নিজের জন্য পানি ভরবে। তারপর ইলাইজা জেন, তারপর রয়্যাল, তারপর মা। একে একে সবার স্নান হয়ে গেলে মার বাথটবের পানি বাইরে ফেলে নতুন পানিতে স্নান করবে বাবা। সেই পানি বাইরে ফেলে পরদিন সকালে দেওয়া হবে। আলমাঞ্জোর স্নান ঠিক মতো হয়েছে কিনা সেটা পরীক্ষা করাতে হয় মাকে দিয়ে। কান, ঘাড়ের পিছন, চিবুকের নিচে ময়লা পাওয়া না গেলে জড়িয়ে ধরে আদর করবে মা। বলবে, এবার যাও, লক্ষ্মীর ছেলের মতো বিছানায় গিয়ে ওঠো। একটা মোম ধরিয়ে ঠান্ডা সিঁড়ি বেয়ে প্রায় দৌড়ে উপরে নিজের বিছানায় চলে যায় আলমাঞ্জো। মোমটা নিভেই ঝাঁপিয়ে পড়ে নরম বিছানায়। প্রার্থনা শুরু করে, কিন্তু শেষ করবার আগেই চলে যায় গভীর নিদ্রায়। পরদিন 2 বালতি ভরা ফেনায়িত দুধ নিয়ে রান্নাঘরে ঢুকে আলমাঞ্জো দেখল প্যানকেক ভাজছে মা। আজ রবিবার। চুলোর ধারে নীল রঙের বড় থালাটায় মোটা সোটা সসেজ কেক রয়েছে। অ্যাপল পাই কাটছে এলাইজা জেন, আর অ্যালিস ওটমিল ঢালছে ডিশে। চুলোর পেছনে একটা থালায় 10টা প্যানকেকের প্রহার ক্রমেই উঁচু হচ্ছে। 11টা, 12টা। স্মোকিং গ্রিলতে এক একবার প্যানকেক তৈরি হচ্ছে, আর একটা করে সাজিয়ে দিচ্ছে মা 10টা পাহাড়ের উপর। তারপর প্রচুর পরিমাণে মাখন আর ম্যাপল সুগার ঢালছে ওগুলোর উপর। মাখন আর চিনি গলে গিয়ে ঢুকে পড়ছে ফুলে ওঠা প্যানকেকের ভিতর। কুড়মুড়ে কিনারা উপচে নেমে আসছে নিচে। যতক্ষণ না মালাই আর চিনি দিয়ে সবার জই খাওয়া শেষ হচ্ছে, ততক্ষণ মা প্যানকেক তৈরি করতে থাকবে। প্লেটের টেবিলে আসা মাত্র সবাই ঝাঁপিয়ে পড়বে তার উপরে। আলমাঞ্জো তো খায় একেবারে নেশাগ্রস্তের মতো। যতক্ষণ না পেছনের চেয়ার ঠেলে উঠে পড়ে মা বলল, হায় হায়, 8টা বাজে, জলদি জলদি করো সবাই। বাদামি ঘোড়া দুটোকে ঝেড়ে মুছে ভদ্রস্ত করে তোলে বাবা। আলমাঞ্জো স্লের ধুলো ঝাড়ে। রয়্যাল রূপো বাঁধানো লাগাম মুছে চকচকে করে। ঘোড়াগুলো স্লেতে জুড়ে ওরা যে যার রোববারে পোশাক পরে নেয়। রয়্যাল আর আলমাঞ্জোর পোশাক সাদামাটা, কিন্তু বাবা, মা আর দিদিদের পোশাক খুবই চমৎকার। মেশিনে বোনা, দামি কাপড়ের তৈরি। সবাই উঠে বসলে মহিষের চামড়া দিয়ে ঢাকা হয় ওদের হাঁটু। পায়ের কাছে থাকে গরম ইট। স্লে চলতে শুরু করলে আলমাঞ্জোর আনন্দ আর ধরে না। বাতাসের বেগে ছোটে ওরা। রোদ লেগে চকচক করে ঘোড়া দুটোর গা। ঘাড় বাঁকিয়ে দৃপ্ত ভঙ্গিতে ছোটে ওরা তুষার মারিয়ে। লাগাম হাতে সোজা হয়ে বসে থাকে বাবা। গর্বিত ভঙ্গিতে এদিক ওদিক চায়। ঘোড়াগুলোকে ছুটতে যায় ওরা যত খুশি চায়।
বুকের ভিতর খুশিতে পুলক অস্থির করে ওঠে আলমাঞ্জোর। 5 মাইল দূরে মেলন শহর। ওরা পৌঁছে যায় আধ ঘন্টার মধ্যেই। ঘোড়াগুলোকে গির্জার আস্তাবলে রেখে ওদের পিঠে কম্বল চাপিয়ে যখন ওরা গির্জার প্রথম ধাপে পা রাখে, ঠিক তখনই বাজতে শুরু করে গির্জার ঘন্টা। আলমাঞ্জো যখন ভাবে অনেক অনেক বড় হলে তবেই বাবার মতো এরকম লাগাম ধরে স্লেজ চালাতে পারবে, তখন কেমন যেন ছটফট করে ওঠে ওর মনটা। 2 ঘন্টা বসে থাকতে হয় গির্জায় প্রিচরের সৌম্য চেহারার দিকে তাকিয়ে। চোখ সরালে ঘরে ফেরার পথে বাবা বকে। আলমাঞ্জো বোঝে না বাবা নিজে চোখ না সরিয়ে কী করে বোঝে যে ও অন্যদিকে তাকিয়েছিল। প্রার্থনা শেষ হলে বাইরের রোদ্রে বেরিয়ে আসে ছেলেরা। দৌড়ঝাঁপ করে, হাসাহাসি করে। জোরে জোরে কথা বলা নিষেধ শুধু, কিন্তু নিচু গলায় কথা বলার কোনো বারণ নেই। চাচাতো ভাই ফ্র্যাঙ্কের সঙ্গে দেখা হয় আলমাঞ্জোর প্রত্যেক রোববার। ফ্র্যাঙ্কের বাবা ওয়েলসে আঙ্কেলের পটেটো স্টার্চ মিল আছে, শহরেই থাকে। ফ্র্যাঙ্কও সেজন্য শহুরে ছেলেদের মতো হয়ে উঠছে, ওদের মতোই চালচলন। এই রোববার দোকান থেকে কেনা সুন্দর একটা টুপি পরে এসেছে ও। মেশিনে তৈরি নিখুঁত টুপিটার কান ঢাকবার ক্ল্যাপ দুটো চিবুকের নিচে এমনভাবে বোতাম দিয়ে আটকানো যায়, তেমনি ইচ্ছে করলে উপর দিকে তুলে মাথার উপর দিকেও আটকানো যায় বোতাম। খাস নিউ ইয়র্ক সিটির তৈরি জিনিস। মিস্টার কেসের দোকান থেকে কিনে এনে দিয়েছে ওটা ওর বাবা। এত সুন্দর টুপি জীবনে কখনো দেখেনি আলমাঞ্জো। ওর মনে হলো এরকম একটা টুপি পেলেই হতো, তাহলে ও পরে কি সুন্দর ঘুরে বেড়াতে পারত। সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়। আজকে ছিল দ্বিতীয় পর্ব। এর পরবর্তী পর্বগুলি এই চ্যানেলেই নিয়মিত দেওয়া হবে, আপনারা শুনতে থাকবেন। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।